আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভকামনা। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়। তোমরা সবাই জানো তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তো সেই পরীক্ষা উপলক্ষে তোমাদের এখন সৃজনশীল প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় আজকে অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 45 পৃষ্ঠার 22 নম্বর একটা সৃজনশীল, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা নিয়ে আসছি। তো সৃজনশীলটা আমরা একটু খেয়াল করি। কি বলা হয়েছে যে একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ, অর্থাৎ ঘরের দৈর্ঘ্য যাই হবে প্রস্থ হবে তার 3/2 কত অংশ? 2 অংশ। বলছে গড়ের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 ও 4 মিটার, 15 মিটার ও 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.0012৯ গুণ ভারী। ঘরের পরিসীমা নির্ণয় করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন পড়বে? গ নম্বর আছে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ ফলো করি। প্রথমে আমরা ক নম্বরে আসি। এখানে আমরা দেখি আমাদের কি কি মান আছে। দেওয়া আছে ঘরের কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে আমার কাছে অলরেডি। ঘরের দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে 15 মিটার। 15 মিটার আমরা যদি লিখি, সুতরাং ঘরের প্রস্থ সরাসরি দেওয়া নেই, কিন্তু আমাকে একটা হিন্টস দেওয়া আছে যে দৈর্ঘ্যের এত অংশ। দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্যের আছে 15 ইন্টু 2/3 এত অংশ, 3/2 অংশ। এখানে আমরা মিটার বসাই দিচ্ছি। তো কাটাকাটি করলে 3 পাঁচা কত? 15। তাহলে 5 দুগুণে কত বলা হয়? 10। 5 দুগুণে 10 মিটার। 10 মিটার। এখন দেখো বলা হয়েছে ঘরের পরিসীমা কি। একটা জিনিস তোমরা সবাই ক্লিয়ার হবা, পরিসীমা বলতে ঘরের চারপাশটা। যদি একটা ঘর, এটাকে আমি যদি একটা ঘর ধরি, তাহলে এটা যদি প্রস্থ হয়, এটা দৈর্ঘ্য। তো এখন দেখো যারা বুদ্ধিমান, এখানে একটা প্রস্থ মাপলে কিন্তু অলরেডি আমার এই প্রস্থটা এসে পড়ছে। তাহলে আমি প্রস্থ আমার কয়টা? 2টা। তো 2টাকে আমি একটা মাপবো আর 2 দিয়ে গুণ দিয়ে দিব। দৈর্ঘ্য 2টা আছে, একটা মাপবো 2 দিয়ে গুণ দিব। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি বলো? সূত্রটা হচ্ছে, সুতরাং ঘরের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কি আসতেছে? দৈর্ঘ্য কত আসতেছে? 10, প্রস্থ আসতেছে, দৈর্ঘ্য আসতেছে আমার 15, প্রস্থ আসতেছে 10। 25 50 মিটার। সূত্রটা বসাই নিলাম। এখানে দৈর্ঘ্য আসতেছে আমাদের, দৈর্ঘ্য পাইলাম 15 আর প্রস্থ 10। 15 আর 10-এ 25, যোগ করলে 25 দুগুণে কত? 50। সুতরাং ঘরের পরিসীমা 50 মিটার। ঠিক আছে সবাই, আমরা এখন খ নম্বরে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক নম্বর বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে আমাকে এখানে বলা হয়েছে যে
ঘরের মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন পড়বে, অর্থাৎ আমরা যেখানে মেঝেটাকে বাধাই করব তো আমার কতটুকু পাথর লাগবে। ঠিক আছে, তো এই পাথরগুলো আমাকে বসাতে হবে। তবে একটা শর্ত আছে এখানে, যে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা স্থান রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হয়েছে। আমাদের যদি ঘরটা যতটুকু হয়, যেমন এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 15, প্রস্থ 10, একটু ফাঁকা রাখতে বলছে। তো ফাঁকা রাখলে যদি আমার জায়গা বাড়বে না কমবে বলো তো? হ্যাঁ, আমাদের ফাঁকা রাখলে আমাদের জায়গাটা কমবে। তো ফাঁকা রাখলে যদি জায়গাটা কমে, তাহলে আমাকে একটু জায়গাটা কতটুকু কমবে এটাকে বের করে নিতে হবে। তারপরে আমি সহজেই আমি কী করতে পারবো, উত্তরটা সমাধান করতে পারবো। চলো আমরা ক্ষয়ে যাই, মুছে ফেলি। তাহলে এখানে ফাঁকা স্থান বাদে ঘরের দৈর্ঘ্য তাহলে আমাদের দৈর্ঘ্য ছিল কত মিটার বলো তো? 15 মিটার। এই 15 মিটার আমি লিখলাম। তারপরে জায়গা কমছে, দৈর্ঘ্য এই পাশেও কমছে 1 মিটার, এখানেও 1 মিটার কমছে। তাহলে মোট কত মিটার কমছে? 1+1 এই সমান 2 মিটার কমে গেছে। তাহলে এত মিটার সমান কত হলো? এখানে 1 1 2, 15 থেকে 2 বাদ দিলে থাকে 13 মিটার কমে গিয়ে 13 মিটার বর্তমানে আছে। তারপরে ফাঁকা স্থান বাদে ঘরের প্রস্থ, ঠিক একেবারে প্রস্থ দুই পাশ থেকে কমেছে 1 মিটার করে। তাহলে প্রস্থ ছিল আমার 10 মাইনাস এই পাশে 1 মিটার কমেছে, এই পাশে 1 মিটার কমেছে। তো 10 মাইনাস 1+1 এত মিটার। তাহলে বলো তো এখানে কত? 1 1 2, 10 থেকে 2 বাদ দিলে থাকে 8। বর্তমানে ফাঁকা স্থান বাদে আমাদের ঘরের প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে সুতরাং ফাঁকা স্থান বাদে ঘরের ক্ষেত্রফল বাদে তাহলে ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত ছিল আমাদের? 13 বর্তমানে আছে, আর প্রস্থ আছে 8 মিটার। মিটার গুণ করলে কি হয়ে যায়? বর্গ মিটার। তাহলে 8 গুণ 13 কত হয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা যদি করি 3 8 24 4, হাতে রয়েছে 2, 8 1 8 আর 2 10, তাহলে আমাদের এখানে আসতেছে 104 বর্গ মিটার। এখন আমরা দেখবো আমার পাথরের সাইজ কতটুকু। তাহলে পাথরটা বর্গাকার, চারদিকে সমান। বর্গাকার পাথরের একবার দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে আমাকে, পাথরের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে একবার দৈর্ঘ্য কত দিচ্ছে আমাকে? আমরা পেয়েছিলাম 50 সেন্টিমিটার। তো আমাদের যেহেতু সবগুলো মিটারে, এটাকে মিটার নিতে হবে। তাহলে এখানে কত হয়? 50কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, এটা মিটার চলে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হবে? 0.5 মিটার। তো আমাকে লাগবে ক্ষেত্রফল, যেহেতু ফাঁকা স্থানটাও ক্ষেত্রফল হিসেবে আসে, আমাকে বর্গাকার পাথরের ক্ষেত্রফল কত হবে? সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল সূত্র মনে আছে? যেহেতু চারদিকে সমান, তাহলে একবার দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে 0.5 স্কোয়ার সমান কত আসে? 0.5
25 তোমরা ক্যালকুলেটর করতে পারবে, এত বর্গমিটার আসবে, 5 5 25। আচ্ছা, তারপরে সুতরাং আমাদের যদি এখন বলি তাহলে আমাদের মোট পাথর লাগবে। সুতরাং মেঝেতে, ঘরের মেঝে মোট পাথর লাগবে, সবাই ক্যালকুলেটর নাও। তাহলে এখানে আমাদের ঘরের জায়গা ছিল কত, 104, আর একটা পাথরের ক্ষেত্রফল কত, 0.25 এতটি সমান। সবাই একটু ক্যালকুলেটর নাও। হ্যাঁ, তাহলে আমরা পেয়েছি কত, 416টি, 416টি। তাহলে উত্তর তাহলে আমরা কি বলতে পারি বন্ধুরা, যে আমাদের ফাঁকা স্থান মধ্যে গড়ের দৈর্ঘ্য ছিল আগে 15, তো বর্তমানে দুই দিকে 1 মিটার করে কমছে, তার মোট 2 মিটার, 15 থেকে 2 বিয়োগ করলে থাকে আমাদের 13। গড়ের প্রস্থ সেম টু সেম 10 মিটার ছিল আগে, বর্তমানে এক এক করে 2 কমছে, তাহলে এখানে মোট 2 হলে 10 থেকে 2 বাদ দিলে 8। তাহলে ফাঁকা স্থান মধ্যে গড়ের ক্ষেত্রফল কত হবে, 13 গুণ 8, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। 13 সাথে 8 গুণ করলে কত হয়, 104। এটা ছিল আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের বর্গাকার পাথর একবার দৈর্ঘ্য দিয়ে দিছে ওরা 50 সেন্টিমিটার, ক্ষেত্রফল নিলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ করলে আমার সেন্টিমিটারটা মিটারে চলে আসবে। তো এখানে কত আসে, 0.5 মিটার। এটা ছিল দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সূত্র হচ্ছে বর্গাকার পাথরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একবার দৈর্ঘ্য স্কোয়ার। এখানে একবার দৈর্ঘ্য পেয়েছি আমরা 0.5, তার স্কোয়ার করলে 0. কত আসে, 25 আসে। তাহলে মেঝেতে মোট পাথর লাগবে, মেঝেতে আমাদের মোট পাথর লাগবে কয়টি, তাহলে আমাদের টোটাল জায়গা ছিল 104 বর্গমিটার। এই জায়গাটাকে আমরা ভাগ দিব একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে, 0.25, এখানে দিলে ভাগ দিলে ক্যালকুলেটরে করলে কত আসে, এখানে 416টি, অর্থাৎ বর্তমানে মেঝেতে আমাকে 416টি পাথর রয়েছে। এখন গয়ে এরপরে ছিল আমাদের খ শেষ। গয়ে বলছে যে হ্যাঁ, ওই রুমে কত কিলোগ্রাম বায়ু রয়েছে। তাহলে একটা রুমে আমি যদি বলি, এটা একটা রুম মনে করো, এই রুমে আমাকে বায়ু কি শুধু মাটিতে থাকে, না দৈর্ঘ্য থাকে, না প্রস্থ থাকে, না পুরা রুমটা থাকে, পুরা রুমটাই থাকে, সহজেই বুঝতেছো। তো পুরা রুমটা যদি থাকে তাহলে আমাকে এখানে পুরা রুমের জন্য 3টা জিনিস লাগবে, দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, পাশাপাশি কি লাগবে, উচ্চতা, যেটাকে আমরা সহজে বলি আয়তন। আয়তন সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো চলো আমরা এই মুহূর্তে আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করি। তাহলে এখন আমাদের গয়ে প্রথমে আমরা বলেছিলাম যে ঘরে আয়তন বের করতে হবে। তাহলে ঘরে আয়তন সূত্র কি, ঘরের আয়তন সমান আমরা সবাই জানি কি, সেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো দৈর্ঘ্য কত পেয়েছিলাম, সবার মনে আসে আশা করি, 15 পেয়েছিলাম। প্রস্থ ছিল 10, আর উচ্চতা দেওয়া ছিল 4। তাহলে এখানে কত হয় আমার, এটা হবে ঘনমিটার। তাহলে সবাই একটু চিন্তা করি, আমি 4 × 10 = 40, 4 × 15 = 60, অর্থাৎ 600 ঘনমিটার। এখন আমাকে এই ঘনমিটারকে ঘন সেন্টিমিটার নেওয়া লাগবে, যেহেতু আমাদের পরিমাপটা কিলোগ্রামে নিতে হবে, আগে সেন্টিমিটার নিতে, তাহলে আমরা কিলোমিটার নিতে সহজ হবে। তাহলে আমরা একটু বলি যে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। কি বললাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে শুধু মিটারকে সেন্টিমিটার নিলে 2টা শূন্য হবে। এখন যদি 1 মিটার সমান কত বর্গ সেন্টিমিটার, তাহলে বর্গ বললে সে শূন্য আর 2টা বাড়বে, আর যদি বলি ঘন, তাহলে ঘন বললে আরও 2টা বাড়বে। তাহলে আমাদের 1 ঘনমিটার সমান আমার এত সেন্টিমিটার। তাহলে সুতরাং আমার এটা যদি আমি সেন্টিমিটার নেই, তাহলে 600 × 1 লিখে
মিটার হলে, শুধু সেন্টিমিটার হলে 2টা শূন্য, বর্গ সেন্টিমিটার 4টা, ঘন হলে 6টা। এখন চলে গেল কিসে, ঘন সেমিতে। তাহলে গুণ করি, 6 একে 6, শূন্য এখানে 2টা আছে, ওইখানে আছে 6টা, 1 2 3 4 5 6, মোট 8টা এত ঘন সেমি। তাহলে আমাকে একটা দেওয়া ছিল এখানে যে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ, হ্যাঁ গুণ হালকা বলা হয়েছিল। আগে এটা উঠায় নাও সবাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা একটু বলি, যেহেতু বায়ু পানির তুলনায় 0.0012 এত গুণ বাড়ে, সুতরাং 1 ঘন সেমি বায়ুর ওজন সমান কত হবে, 0.00129 গ্রাম। তাহলে সুতরাং আমাদের চেয়েছে গড়টিতে কত গ্রাম বায়ু আছে, সুতরাং গড়টিতে বায়ুর পরিমাণ, এটা কি হবে, এখন গুণ হয়ে যাবে। তাহলে আমার এখানে গুণ হলে কত হয়, 6 লিখে 1 2 3 4 5 6 7 8 ইন্টু 0.000129 এত গ্রাম। সবাই একটু ক্যালকুলেটর ব্যবহার করি, সবাই একটু সময় নিয়ে ক্যালকুলেটরে গুণটা করি। হ্যাঁ আশা করি গুণটা করেছে সবাই। তাহলে আমাদের এখানে আসতেছে 7, কত আসলো, 774 এত গ্রাম। এখন আমাকে বলছে প্রশ্ন কত কিলোগ্রাম বায়ু আছে, কিন্তু আমরা উত্তর বের করেছি গ্রামে। তাহলে সেক্ষেত্রে আমাকে গ্রামকে কিলোগ্রামে নিলে আমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এটা লিখি আমি, ডিভাইড বাই 1000, এখন চলে গেছে কিলোগ্রামে। তাহলে আমাদের এখানে ভাগ করলে কত আসে, 0 কাটা, তাহলে 774 কিলোগ্রাম। সুতরাং সবাই একটু উঠে নেই। তাহলে আমরা একটু আবার বুঝি, এটা বেশি কঠিন না, তোমরা যদি একটু চিন্তা করো, কারণ যেহেতু বায়ুর পরিমাণটা আমরা ঘনসেমিতে বায়ুর পরিমাণটা গ্রামে নেওয়া হয়, সেজন্য আমাকে ঘনসেমি নিতে হয়েছে। এটা একটু খেয়াল করো, আমি আবার বলি। গড়ে আয়তন কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য ছিল 15, প্রস্থ আমরা বের করেছি 10, আর উচ্চতাও দেওয়া ছিল 15, কিন্তু 4 ছিল। এটা গুণ করলে 600 ঘনমিটার আসে। যেহেতু আমার এখানে আমার পরিমাপটা ঘন সেন্টিমিটার, তাই নিতে হবে ঘন সেন্টিমিটারে। 1 মিটার হলে 100, বর্গ মিটার হলে আবার 2টা শূন্য বাড়বে, ঘন মিটার হলে আরও 2টা শূন্য বাড়বে, এই মোট 6টা শূন্য হবে। তাহলে আমি এইভাবে লিখলাম, 6 সাথে 1 লিখে 6টা শূন্য গুণ করলে মোট 6 একে 6, এখানে 2টা শূন্য, এখানে 6টা শূন্য, গুণ করলে কটা হবে, 8টা শূন্য। এখন একটা অপশন আমাকে দিয়ে দিয়েছে প্রশ্নে যে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী। তাহলে এক ঘনসেমি বায়ুর ওজন এটুকু হবে, এত গ্রাম হবে।
তাহলে আমার এখানে আমরা গ্রামের ড্যাশডিবিলিদের ঘরটিতে কতটুকু বায়ু আছে, তাহলে ওই যে ঘনসেমি 1 ঘনসেমির মতন এখন এটা হচ্ছে বাড়ছে, তাহলে বাড়লে গুণ হয়ে যাবে, তাহলে এত গুণ এই যে এটা, তাহলে এটা গুণ করলে কত আসে এত গ্রাম। আর আমাকে বলেছে কত কিলোগ্রামে আছে, প্রশ্ন বলছে কত কিলোগ্রাম, তাহলে আমাকে কিলোগ্রাম, গ্রামকে কিলোগ্রামে নিলে 1000 দিয়ে ভাগ, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করলে 774 কিলোগ্রাম হয়। সুতরাং ঘরটিতে বায়ু আছে 774 কিলোগ্রাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পরিমাপের সৃজনশীলটা। তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং যারা বৃত্তি দিবে তাদের জেএসসি পরীক্ষা আছে। গত বছর জেএসসি পরীক্ষা আবার নতুন করে চালু হয়েছে এবং এই বছরও জেএসসি পরীক্ষা আশা করি চালু থাকবে। এই জন্য যারা জেএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তারাও এরকমভাবে প্রশ্নগুলো ভালো করে সলভ করবে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে জাবেদ অনলাইন একাডেমিতে আশা করি সবাই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকেও বলবে। তো ধন্যবাদ সবাইকে।